তো স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের A1 এর ভাইবা কি জাস্ট একটাই শুরু হবে? তা বলতে একটু পরে শুরু করবো আর কি, 1:00টার দিকে। না স্যার আমাদের আবার স্যার যে স্যার স্যার আমাদের 3:30 কুইজ থেকে আছে স্যার এক্সাম তো। 3:30 থেকে। হ্যাঁ তোমাদের কুইজ আছে 3:30টায়, আমাদের 3:30টার মধ্যেই ল্যাব শেষ হয়ে যাবে এবং হোপফুলি আরো আগে শেষ হবে, 3টার মধ্যে শেষ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তো আমাদের হচ্ছে নিউমেরিক্যাল মেথডস এন্ড জেওমেট্রিক প্রোগ্রামিং। আচ্ছা, নিউমেরিক্যাল মেথডস পার্টের আমাদের সিলেবাস মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি ইনশাআল্লাহ। এই অ্যাটেন্ডেন্স লিংকটা লোড হচ্ছে না স্যার, কোনো সমস্যা স্যার? অ্যাটেন্ডেন্স লিংকের মধ্যে মানে কি প্রবলেম? স্যার লোড হচ্ছে না স্যার। না আমার আসলে মানে একটু টাইম নিয়ে আসবে আই গেস, ট্রাই করে দেখতে পারো। আচ্ছা যদি একান্তই না হয় তাহলে একটু বললো, বাট আমার মনে হয় আসবে একটু পরে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের নিউমেরিক্যাল মেথডস এর পার্ট মোটামুটি আসলে কনক্লুডেড। আমাদের রুট ফাইন্ডিং মেথড, টেইলর সিরিজ, এগুলো নিয়ে যেসব মেথড আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি ডিসকাস করলাম। নরমালি আমরা আসলে আরেকটু পড়াই, বাট এবার হচ্ছে সেটা স্লো হয় নাই। প্রোগ্রামিং পার্টের মধ্যে আমরা ল্যাবের মধ্যে ফাংশন পার্টটা অলরেডি দেখে ফেলছি, A1 A2 দুইটারই মোস্ট প্রবাবলি দেখে ফেলার কথা। তো ওই জিনিসটা আমরা আসলে থিওরিতে এখনো পড়াইনি। ওই ফাংশন পার্টটুকু হচ্ছে আজকে থিওরিতে কভার করে দেওয়ার ট্রাই করা হবে, ঠিক আছে? তো অ্যাজ পুরো জিনিসটা আসলে মোটামুটি আমরা সবাই জানি, তো একটু জাস্ট রিক্যাপ করা, এবং আমার মনে হয় আমরা দ্রুত এই ক্লাসটাও দ্রুত শেষ করে ফেলা পসিবল। আর যদি আচ্ছা এই ক্লাসটা দ্রুত শেষ করে পসিবল হবে ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা শুরু করি। তো ফাংশন জিনিসটা আমরা বুঝলাম যেটা, যে তোমার কতগুলা এখানে যেরকম বলা হয়েছে একদম খাঁটি সংজ্ঞাটাই একটা জিনিস মাথায় রাখো, যে প্রোগ্রামিং এ আমাদের এইসব সংজ্ঞা কোনো রকম লাগবে না। এইসব কথাবার্তা জাস্ট স্লাইডে বলে দেওয়া হয় যাতে তোমরা জিনিসটা সহজে বুঝতে পারো, জাস্ট এটার জন্য, ঠিক আছে? তো এখানে বলতেছে যে একটা গ্রুপ অফ স্টেটমেন্টস যারা হচ্ছে কোনো একটা টাস্ক পারফর্ম করবে, মানে আমাদের এমনিতে আমি মেইনের মধ্যে অনেক কাজ করে ফেলতে পারতাম, কিন্তু একটা গ্রুপ অফ স্টেটমেন্ট যদি আমি রিপিটেডলি ইউজ করতে থাকি, সেই কাজটা আমরা ছোট একটা ফাংশনে লিখে দিতে পারি এবং ওই ফাংশন কল করে আমরা সেই কাজটা করে ফেলতে পারি, ঠিক আছে? এমন টাইপ আইডিয়া গুলোর জন্য আসলে আমরা ফাংশন ইউজ করি। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে যে আমাদের অ্যাটলিস্ট একটা ফাংশন লাগবেই, এবং সেটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন ছাড়া তোমার কোড এক্সিকিউট হবে না, ঠিক আছে? মেইন ফাংশন থাকা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, তো আমাদের এটা আমরা বুঝলাম যে যদি একাধিক মানে তোমার কোডের মধ্যে অনেক ফাংশন থাকে, তুই সবসময় খুঁজে খুঁজে মেইন ফাংশনটাকে বের করে এবং সেখানের মধ্যে সেখান থেকে তোমার এক্সিকিউশনটাকে শুরু করে, ঠিক আছে? তো ফাংশনের সিনট্যাক্স বা স্ট্রাকচার যদি আমরা দেখি, ফাংশন স্ট্রাকচারটা আমরা এরকম বলছিলাম যে সবার ফার্স্টে আমরা যেটা দেই সেটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। যদি ফাংশনটা কোনো একটা ক্যালকুলেশন করে কোনো একটা ভ্যালু রিটার্ন করে, যে তুমি ওকে দিয়ে কোনো একটা কাজ করেছো, সেই কাজের রেজাল্টটা সে তোমাকে দিয়ে দিবে, সেই রেজাল্টটার ডেটা টাইপ যেমন, সেই ডেটা টাইপটা লিখতে হয় এই জায়গাটার মধ্যে। তো ওই যে রেজাল্টটা দিয়ে দেওয়া, এটাকে আমরা বলি হচ্ছে রেজাল্ট রিটার্ন করা, সেই রিটার্নের রিটার্ন টাইপ সেটা লিখতে হয় এই জায়গায়। রিটার্ন টাইপ লেখার পর তুমি লেখো হচ্ছে ফাংশন নেম, মানে তুমি যে একটা ফাংশনকে এক্সিকিউট করাইতেছো, তো ওই জিনিসটার কোনো একটা নাম দেওয়া লাগবে। আমরা এজ বিভিন্ন ভ্যারিয়েবলের নাম দেই, সিমিলার ওয়েতে আমরা আসলে ফাংশনের নাম দেই। তো ওইখানে কনস্ট্রেন্ট গুলো এখানেও ফলো করা লাগবে। ফাংশন নেম লেখার পর আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্যারামিটার লিস্ট লিখি। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেসব, মনে করো তুমি এখন একটা ফাংশন দিয়ে কোনো একটা কাজ করাতে যাচ্ছ, তো সে যেসব ভ্যালুর উপর কাজ করবে, অর্থাৎ তাকে কোনো একটা ভ্যালু দিতে হবে, সে ওই ভ্যালুগুলা ইউজ করে কোনো একটা ক্যালকুলেশন করবে। সে কথার কথা তুমি কোনো একটা ফাংশন দিয়ে। স্যার আসসালামু আলাইকুম। কথা বলো। স্যার আমি স্যার একটু নেটে ডিস্টার্ব করছিল স্যার, ফর্মটা কি একটু আবার দেয়া যাবে স্যার? একটু আমি দেখতে দেখি ফর্মটা আবার একদম ক্লাস শেষে দিব, তো ওইটা একটু ধৈর্য ধরে করো। তো থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, তো তুমি যদি এমন হয় জিনিসটা যে তুমি কোনো একটা ফাংশন দিয়ে কোনো একটা কাজ করতে যাচ্ছ, সে মনে করো কোনো একটা রেক্টেঙ্গলের এরিয়া ক্যালকুলেট করতেছো, ইন দ্যাট কেস ওই রেক্টেঙ্গলের লেন্থ আর ওয়াইড এগুলো তো তোমাকে দিয়ে দিতে হবে, তার উপর বেস করে সে তোমাকে এরিয়া ক্যালকুলেট করে দিতে পারে। তো ওই যে তুমি কোনো একটা ভ্যালু কোনো একটা ফাংশনে দিয়ে দিচ্ছ, সেই ভ্যালুগুলো লিখতে হয় হচ্ছে এই জায়গার মধ্যে।
এই প্যারামিটার লিস্ট এটা লেখার একটা সিনট্যাক্স আছে, ওটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন সেখানে আমরা আরেকটু ডেসক্রাইব করব। প্যারামিটার লিস্ট লেখার পর এখানে কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটার মধ্যে ফাংশনের বডিটা লিখতে হবে। ফাংশনের বডি বলতে আমরা বুঝাচ্ছি অ্যাকচুয়ালি এইসব ভ্যালু নিয়ে ফাংশন যেই কাজটা করবে, মানে ফাংশন যে অ্যাকশনটা এক্সিকিউট করে সেই জিনিসগুলোর কোডটা হচ্ছে লিখতে হয় এই জায়গায়। ঠিক আছে, তো পুরো জিনিসটা লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশনটাকে কনক্লুড করে ফেলি। তো সবার ফার্স্টে রিটার্ন টাইপ, ফাংশন যে ভ্যালু রিটার্ন করবে তার ডেটা টাইপ, ফাংশন নেম, প্রত্যেকটা ফাংশনে কোনো একটা নাম দিতে হবে, সেই নামটা হচ্ছে এই জায়গায়। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্যারামিটার লিস্ট, যে যেসব ভ্যালু তুমি পাস করবা তাদের লিস্ট হচ্ছে এই জায়গায়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার ফাংশনের মেইন বডি অর্থাৎ ফাংশনটা যেসব কোড এক্সিকিউট করবে সেই জিনিসটা হচ্ছে এই জায়গায়। এই যে ফাংশনের সিনট্যাক্সটা আমরা ডিসক্রাইব করলাম অলরেডি তোমরা যেটা মানে ল্যাবে দেখছো, বাট এটা নিয়েই কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ল্যাবে তো আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারি নাই, একটু আবার বলবা? স্যার রিটার্ন টাইপটা ফাংশন শেষ হওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ হওয়ার আগে দিয়ে দেওয়া হয়েছে ল্যাবে। না, ব্র্যাকেট ক্লোজ করার আগে যেখানে আমরা একটা রিটার্ন কথাটা লিখতাম সেটা আসলে কোন ভ্যালুটা তুমি রিটার্ন করতে চাও সেটাকে দেওয়া হয়। আর এই যে রিটার্ন টাইপ কথাটা এটা আসলে বোঝাচ্ছে হচ্ছে তুমি যে একটা ভ্যালু রিটার্ন করতেছো তার ডাটা টাইপটা কি। তো তুমি যদি মনে করো রিটার্ন আমাদের মেইন ফাংশন লিখতেছি, মেইনের মধ্যে কি লিখি রিটার্ন 0, তো এই যে যেই ভ্যালুটা রিটার্ন করতেছি সেটা হচ্ছে 0, আর 0 যে ডেটা টাইপ ইন্টিজার সেটা আমরা লিখি কিন্তু এই জায়গায় ইন্ট মেইন এভাবে। তো তুমি যেটা বলতেছো এটা আসলে ভ্যালু যে রিটার্ন করা হয় সেটার কথাটা বলতেছো। আর এখানে যে আমরা রিটার্ন টাইপটা লিখছি এটা হচ্ছে আমার ডেটা টাইপ ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, তার বেসিসে এখানে হচ্ছে আমরা ওই রিটার্ন ভ্যালুর উপর বেস করে ডেটা টাইপটা হচ্ছে আমরা এই জায়গায় লিখি। বুঝা গেছে কি? আমরা एग्जांपल আরো দেখবো, বাট মেইন স্ট্রাকচারটা এটা নিয়েও কনফিউশন থাকে একটু বড় ফাংশন। সো যদি বুঝতে পারি, তো আমরা এই মুখোমুখি যেসব কথাবার্তা বললাম সেসব জিনিসগুলো হচ্ছে এখানে একটু ডেসক্রাইব করে লেখা আছে, সো এগুলো আমরা একটু দেখে নিব। বাট এগেইন এখানের মধ্যে কিছু মুখস্থ করার বা মনে রাখার কিছু নাই, জাস্ট বুঝার জন্য লেখা আর কিছু না। এরপর হচ্ছে আমরা একটু ফাংশনের এক্সিকিউশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা একটু আমরা একটু ভেঙে দেখতেছি। সো মনে করো এখানে একটা ফাংশন লেখা হয়েছে, এগেইন মানে সিনট্যাক্সগুলো তোমাদের কাছে পরিচিত হওয়ার কথা। সো এখানে আমাদের হেডার ফাইল, এই জায়গাটা হচ্ছে আমরা একটা ফাংশন লিখছি। সো এইখানে ফাংশনের রিটার্ন টাইপটা ইউজ করা হয়েছে ভয়েড। তো ফাংশনের রিটার্ন টাইপ ভয়েড বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা একটা কথা বলছিলাম যে যখন কোন একটা ফাংশন থেকে আমরা কোনো ভ্যালু রিটার্ন করা পাচ্ছি না, যদি কোনো একটা ভ্যালু রিটার্ন করে ইন দ্যাট কেস ওই ভ্যালুর ডেটা টাইপ অনুযায়ী আমাদেরকে রিটার্ন টাইপ লিখতে হয়। যেমন এখানে আমরা রিটার্ন 0 করতাম, সো এই জায়গায় আমরা ইন্ট দিতাম। যদি এমন হয় কোন একটা ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করতেছে না, দাদা সে এখানের মধ্যেই মনে করো কোনো একটা প্রিন্ট করে ভ্যালু শো করে দিচ্ছে, কথার কথা, ইন দ্যাট কেস আসলে তার রিটার্ন করার কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই ইন দ্যাট কেস এই কোনো কিছু নাই এর ডাটা টাইপটা হচ্ছে ভয়েড। বা এটা চিন্তা করতে পারো অ্যাজ কোনো ডেটা টাইপ এখানে বসানো নাই, এই জায়গায় আমাকে রিটার্ন টাইপটা বসাতেই হবে। তো এই জায়গায় আমরা এটাকে একটা প্লেস হোল্ডার মডেল চিন্তা করতে পারি। বাট সহজভাবে হয়তো চিন্তা করা যায় যে কোনো কিছু রিটার্ন করার নাই আর কোনো কিছু নাই, তার ডেটা টাইপটা হচ্ছে ভয়েড। তো এই জায়গায় আমাদেরকে ভয়েড ডেটা টাইপটা ইউজ করতে হবে। ভয়েড এর পর এখানে মনে করো কোনো একটা ফাংশনের মানে আমাদের একটা ফাংশন নাম দেওয়ার কথা, তো এখানে ফাংশনের নামই দিতে হচ্ছে ফাংশন নেম। তো তুমি যে কোনো নাম দিতে পারো, এটাও সম্পূর্ণ ভ্যালিড একটা নাম। ঠিক আছে, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে প্যারামিটার লিস্ট দেই। এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, প্যারামিটার লিস্ট জিনিসটা হচ্ছে অপশনাল। তো তুমি চাইলে তোমার ফাংশনকে কিসের উপর এক্সিকিউট করতে হবে সেসব ভ্যালু পাস করতে পারো, অথবা এমনও হতে পারে যে তোমার আসলে পাস করার কোনো ভ্যালু নাই, ফাংশন নিজে থেকেই কোনো একটা কাজ করবে, সেটার জন্য আসলে তাহলে কোনো প্যারামিটার পাস করারও নাই। ইন দ্যাট কেস এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জায়গাটা হচ্ছে খালি থাকবে। এটা করার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ফাংশনের মেইন বডিটা লিখি। তো ফাংশনের মেইন বডির মধ্যে তুমি যেসব কোড এক্সিকিউট করাতে চাও সেসব কোড লিখবা। যেহেতু এই জায়গার মধ্যে ভয়েড ইউজ করা হয়েছে, তো এখানে আসলে কোনো ভ্যালু রিটার্ন করা হবে না, এটা আসলে আমরা আগে থেকে বুঝতে পারছি। ঠিক আছে, সো এই জাস্ট এই পার্টটুকু, যে ভয়েড ফাংশন নেম, এখানে কার্লি ব্রেস দিয়ে যে কোড দেখা হয়েছে এখানে কিছু লেখা নাই, বাট মনে করো একটা প্রিন্ট করা হয়েছে, জাস্ট নরমাল একটা কোড। ইন দ্যাট মানে এই কোডটুকু বা এই ফাংশনটুকু বোঝা নিয়ে সিনট্যাক্সটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন?
জাস্ট কল্পনা করে নাও এই জায়গায় একটা প্রিন্ট করা হয়েছে, যে প্রিন্ট অ্যাপ হ্যালো ওয়ার্ল্ড এমন কিছু একটা লেখা হয়েছে, কথার কথা। সো যদি বুঝতে পারি, এখন আমরা জিনিসটা করি যে ফাংশনটাকে আমরা মানে অ্যাকচুয়ালি ইউজ করব নিজেদের কোডে। সো আমরা তো সবসময় কোড লিখি যে ইন্ট মেইন কার্লি ব্রেস দিয়ে আমাদের মেইন কোড শুরু করে দিচ্ছি। সো মনে করো এখানেও কিছু কোড আছে, এখানেও কিছু কোড আছে, এই জায়গাটাতে আমরা ফাংশনটাকে ইউজ করতে চাই। ফাংশনকে ইউজ করা বলতে আমরা বুঝাই ফাংশনকে কল করা। ফাংশন কল করার ওয়েটা হচ্ছে তুমি জাস্ট যে ফাংশনকে কল করতে চাও সেই ফাংশনের নামটা লিখবা। এটা ফাংশনের নাম হচ্ছে ফাংশন নেম, সো আমি ফাংশন নেম লিখলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই দুইটার মাঝখানে যদি তোমার কোনো ভ্যালু পাস করা থাকে, যে তুমি এই ভ্যালুগুলোর উপরে ফাংশনটাকে কাজ করাইতে চাও, ইন দ্যাট কেস এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই সব ভ্যালুগুলোকে পাস করে দিবা। এটার এক্সাম্পল আমরা সামনে দেখবো। আর যদি কোনো কিছু পাস করা না থাকে, ইন দ্যাট কেস খালি রাখবা, কারণ এখানে আসলে পাস করা কোনো কিছু নাই। তো এই ফাংশনটাকে কল করার জন্য আমাদের সিনট্যাক্স হচ্ছে তুমি ফাংশনের নাম লিখে দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করলে আমার ফাংশন কল হয়ে গেল। তো যদি আমরা এভাবে ফাংশন কলটা করি, যেটা খুবই সিম্পল, ইন দ্যাট কেস সি আসলে সেটাকে কিভাবে এক্সিকিউট করে? সি এর এক্সিকিউট করার ওয়েটা হচ্ছে সে সবার ফার্স্টে হচ্ছে মেইন এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, এখানের মধ্যে একটু ঘাপলা হয়ে আছে, বাট যাক আমি বলি বলে বুঝবা। সব এখানে অনেক ফাংশন থাকতে পারে, সি সব সময় সবার ফার্স্টে এক্সিকিউশন শুরু করবে মেইন ফাংশন থেকে। মেইন ফাংশনের মধ্যে সে হচ্ছে দেখতেছে এই জায়গার মধ্যে কোনো প্যারামিটার নাই, মানে এখানেও চাইলে মেইন এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও চাইলে আসলে প্যারামিটার পাস করা যায়, বাট সেই ঝামেলা আমরা যাব না, আমরা নরমাল কোডই থাকি। সো এখানে যেহেতু কোনো প্যারামিটার নাই, তো সেই সবার ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট থেকে মেইন কোডের মধ্যে শুরু করবে, মানে এটার ফার্স্ট লাইনটা এক্সিকিউট করবে। সো এখানে মনে করো কিছু কোড আছে, এই কোডগুলো সে সুন্দর মতো এক্সিকিউট করলো। করতে করতে যখন সেই ফাংশন নেই এই কোডটায় পৌঁছা যাবে, তখন জিনিসটা কি হবে, যে সে যখন দেখতেছে তুমি একটা ফাংশন মানে একটা ভ্যারিয়েবল লিখে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিছো, তো সে বুঝবে তুমি একটা ফাংশন কল করছো, যে ফাংশনে আসলে কোনো প্যারামিটার নাই। তো সেই ফাংশনটাকে খুঁজে বের করবে যে এই জায়গায় একটা ফাংশন নেম নামে বলে ফাংশন লেখা আছে, তো সেই ফাংশনের কাছে সে চলে যাবে। এই জায়গায় তুমি যদি একটা ভ্যারিয়েবল দিতা আর এখানে কোনো ভ্যারিয়েবল দিলা না, ইন দ্যাট কেস কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে কোডে প্রবলেমেটিক হয়ে যাবে, যে তোমার কোডে ঠিক মতো চলবে না এবং মোস্ট প্রবাবলি এটা সিনট্যাক্স এরর হতে পারে। যাই হোক, সো এই জায়গাতে ফাংশন নেমের জন্য এই ফাংশনটাকে সে খুঁজে বের করবে। যেহেতু এখানে কোনো প্যারামিটার নাই, সো এই জায়গাতে তার আর কোনো কিছু এক্সিকিউট করার নাই, সে ডিরেক্ট হচ্ছে তোমার মেইন কোডে চলে আসবে, অর্থাৎ ফাংশন বডির ফার্স্ট লাইন সে এক্সিকিউট করবে। তো এরকম করে মনে করো এখানে বেশ কিছু কোড আছে, মানে আমরা জাস্ট এক্সিকিউশন ফ্লোটা দেখতেছি যে কোনটার পরে কি হয়। তো মনে করো এখানে বেশ কিছু কোড আছে, এই কোডগুলো সে সুন্দর মতো এক্সিকিউট করবে, এবং এই কোডগুলো এক্সিকিউট করা শেষ করার পর, অর্থাৎ সে এই যে সেকেন্ড ব্র্যাকেট যখন রিচ করে ফেললো, এখন সে কই যাবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা সবসময় খেয়াল রাখো যে সি তে ফাংশন কল হওয়ার পর, মানে যেখান থেকে কল করা হয় ফাংশনটাকে, এক্সিকিউশন শেষ করার পর সে সেই জায়গাতেই আবার ব্যাক করবে। ঠিক আছে, তো এই যে ফাংশনটা ও আসছিল কোথা থেকে, মানে এক্সিকিউশন হচ্ছিল এই জায়গায়, কিন্তু হঠাৎ করে এক্সিকিউশন শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। তো পয়েন্টটা হচ্ছে এই ফাংশনটাকে কল করা হয়েছিল, এই জন্য তো এক্সিকিউশন এখানে হয়েছিল। তো কল করা হয়েছিল যে জায়গা থেকে, সেটা হচ্ছে আমার এই জায়গাটা। তো এক্সিকিউশন শেষ করার পর এরোটা আসলে নিচে দেখাইছে একটু অ্যাডভান্স করে, এক্সিকিউশন শেষ করার পর সে আসলে আবার এই জায়গাতেই ব্যাক করবে। এই জায়গাটা অর্থাৎ যেখানে থেকে কল করা হয়েছে সেই লাইনেই আবার ব্যাক করবে। এই লাইনে ব্যাক করার পর সে আসলে দেখতেছে এই লাইনের মধ্যে আর কোনো কিছু এক্সিকিউট করার নাই। যেহেতু আর কোনো কিছু এক্সিকিউট করার নাই, এই জন্য সে আসলে তার পরের লাইনে চলে আসবে। ঠিক আছে, সো পয়েন্টটা হচ্ছে তুমি মেইন এর মধ্যে কোড লিখবা, যদি আমি ফাংশনটাকে কল করি এক্সিকিউশন চলে যাবে ফাংশনের মধ্যে। যেহেতু কোনো প্যারামিটার নাই, ফাংশনের বডির কোড এক্সিকিউট হবে, ফাংশনের বডি কোড এক্সিকিউশন শেষে যেখান থেকে ফাংশনটাকে কল করা হয়েছিল সেই জায়গাতে ফাংশন আবার ব্যাক করবে। ওইখানে যদি আর কোনো কিছু এক্সিকিউট করা না থাকে, ইন দ্যাট কেস তার পরের লাইনে চলে আসবে। সো এই যে আমরা ফাংশনটাকে একটু ডেসক্রাইব করলাম, কিভাবে কোন কোড এক্সিকিউট হবে সেটা বললাম, এই আইডিয়া গুলা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নাই। সো এখানেও এগেইন যেগুলা মুখে বললাম সেগুলো একটু ডেসক্রাইব করে দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি। সো এটা হচ্ছে ফাংশনের আরেকটা এক্সাম্পল। ঠিক আছে,
সো দেখো এখানে হচ্ছে আমরা একটা রিটার্ন টাইপ লিখছি ইন্টিজার। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছি যে আমরা কোনো একটা ভ্যালু এই যে ফাংশনটা লিখলাম সেখান থেকে রিটার্ন করব যার ডেটা টাইপটা হবে ম্যাক্সিমাম, সরি কি বলছি, যার ডেটা টাইপটা হবে ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার ডেটা টাইপের পর মানে রিটার্ন টাইপের পর এরপর আমরা লিখলাম হচ্ছে ফাংশন নেম। তো এখানে আমরা যে ফাংশনের নাম দিছি সেটা নাম দিছি হচ্ছে গেট ম্যাক্সিমাম, অর্থাৎ মানে আসলে এই ফাংশনটার কাজ হচ্ছে তোকে যদি দুইটা ভ্যালু পাস করা হয় সেই দুইটা ভ্যালুর মধ্যে যেটা বড় সেটাকে সে রিটার্ন করবে, আইডিয়াটা হচ্ছে এমন। ঠিক আছে, সো এটার জন্য আমরা এই গেট ম্যাক্সিমাম নামে একটা ফাংশন নাম দিছি। সো এটা তুমি যে কোনো নাম দিতে পারো, আমার নাম গেট ম্যাক্সিমাম। ফাংশন নামের পর এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্যারামিটার লিস্টে লিখতেছি। মানে আমরা একটা কথা বললাম কি ফাংশনের কাজ হবে যদি একে তুমি দুইটা ভ্যালু পাস করো, তো দুইটা ভ্যালু বলতে দুইটা ইন্টিজার পাস করো, ইন দ্যাট কেস ওই দুইটা ইন্টিজারের মধ্যে যে বড় তাকে সে রিটার্ন করবে। তো তোমাকে কোন একটা ভ্যালু পাস করতে হবে যার উপর সে অপারেশন করবে। তো এই পাস করা ভ্যালু গুলাই হচ্ছে আমরা এখানে প্যারামিটার লিস্টের মধ্যে লিখি। সো এই জায়গার মধ্যে মনে করো দুইটা ইন্টিজার যেহেতু পাস করা হবে, সো আমাদের প্যারামিটার লিস্টেও দুইটা ভ্যালু লাগবে। এটা এইভাবে চিন্তা করা যায়, এখানে আসলে আমরা নতুন করে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ঠিক আছে, সো কিরকম, যে মনে করো ইউজার যে ভ্যালু গুলাকে পাস করবে এই ফাংশনের কাছে, কথার কথা 10 আর 12 এই দুটা ভ্যালু পাস করবে। সো ওই দুইটা ভ্যালু তাহলে আমাকে কোন একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, সেই তারপর স্টোর করব যে জায়গায় সেগুলোকে নিয়ে আমি এরপর কাজ করব। তাহলে ওই স্টোর গুলা করার জন্য আমরা এখানে আসলে কিছু প্যারামিটার লিস্ট বা ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করি। তো এখানে ডিক্লারেশন একটু স্পেশাল ওয়ে হচ্ছে তুমি প্রতিবার যে কোনো ভ্যারিয়েবল যাদেরকে তুমি প্যারামিটার হিসেবে ইউজ করতে চাও সেগুলোর আগে তার ডেটা টাইপটাকে লিখে দিতে হবে। যেমন এখানে আমরা চাচ্ছি এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে প্যারামিটার করেসপন্ডিং ভ্যারিয়েবল হিসেবে ইউজ করার জন্য। সো এই এক্স এর ডেটা টাইপ যে ইন্টিজার এটাও আমাকে আগে লিখতে হবে, সবগুলা কমা সেপারেটেড হয়, এটার পরে কমা দিয়ে আবার ইন্ট ওয়াই এই স্টাইলে কোডটাকে লিখে দিতে হবে। তো এর ফলে কি হবে, ইউজার যদি তোমাকে দুইটা নাম্বার পাস করে প্রথমে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা স্টোর হবে এক্স এর মধ্যে, পরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা স্টোর হবে ওয়াই এর মধ্যে। তো এটা এইভাবে কল্পনা করা যায় যে এক্স ইকুয়াল টু প্রথম ভ্যালু, ওয়াই ইকুয়াল টু সেকেন্ড ভ্যালু, এই স্টাইলে একটা কোড এই জায়গায় এক্সিকিউট হচ্ছে। সো এই যে এখানে এক্স আর ওয়াই নামে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতেছো, মানে এটা আসলে সম্পূর্ণ নতুন কিছু ভ্যারিয়েবল তোমার কাছে ডিক্লেয়ার হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, সো এই জায়গাটার মধ্যে ইউজার যে ভ্যালু দিচ্ছে সেই ভ্যালুগুলো এখানে স্টোর হয়। এইটা হওয়ার পর এই কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের মেইন কোডটা মানে মেইন ফাংশন বডিটা লেখা হবে। তো সবার ফার্স্ট লাইনটা হচ্ছে ইন্ট ম্যাক্স, মানে বুঝতেছো। আচ্ছা, আমরা নরমাল মেইন ফাংশনের মধ্যে যত কিছু করতে পারতাম আমরা যখন একটা ফাংশন লিখতেছি তার মধ্যে আমরা আসলে হুবহু সব কাজ করতে পারবো। তো ইন দ্যাট সেন্স ফাংশন আসলে আমাদের কাছে কোনো নতুন আইডিয়াই না, জাস্ট এই যে লেখার স্টাইল এটাই জাস্ট একটা নতুন আইডিয়া। বাদ বাকি তুমি ভিতরে মেইন ফাংশনে যা যা কাজ করতা একদম সব কাজ হচ্ছে এই ফাংশন গুলোর মধ্যেও করতে পারবা। ঠিক আছে, তো আমরা সবার ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ম্যাক্স নামে। তো আমাদের আইডিয়া হচ্ছে যে যদি এক্স ওয়াই এর থেকে বড় হয় তাহলে অবশ্যই বড় হচ্ছে এক্স, তো ম্যাক্স ইকুয়াল টু এক্স। আর যদি তা না হয় তাহলে ম্যাক্স ইকুয়াল টু ওয়াই। এখানে একটা অ্যাসাম্পশন আছে যে এক্স আর ওয়াই হচ্ছে ইউনিক নাম্বার, এটা হচ্ছে সমান নাম্বার হবে না। তো যাই হোক, তো এই ইফ মানে এই কন্ডিশনটা দিয়ে আমরা যখন ম্যাক্স এর মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালুর করেসপন্ডিং ভ্যালু বসাই নিলাম, তার মানে ম্যাক্স এর মধ্যে এখন সবচেয়ে বড় সংখ্যাটা আসছে। আমাদের টার্গেট ছিল ওই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেই ভ্যালুটাকে ব্যাক করে দেওয়া, রিটার্ন করে দেওয়া। এটার জন্য সি যেভাবে ইউজ করে যে তুমি যে ভ্যালুটা রিটার্ন করতে চাও আইদার সেই ভ্যালু অথবা ওই ভ্যালুটাকে তুমি কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করতে পারো, সেই ভ্যারিয়েবলটা ওই জিনিসটাকে আমরা রিটার্ন কিওয়ার্ড এর পর ইউজ করে দেই। সো এই জায়গায় ম্যাক্স এর মধ্যে যেহেতু আমাদের ভ্যালুটা আছে এই জন্য আমরা রিটার্ন কিওয়ার্ড এর পর জাস্ট ম্যাক্সটা যদি লিখি সি অটোমেটিক্যালি ম্যাক্স এর মধ্যে যেই ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। আরেকটা জিনিস দেখো, এই যে আমরা ম্যাক্স কে রিটার্ন করতেছি, ম্যাক্স এর ডেটা টাইপটা কি, ইন্টিজার। আমাদের এই জায়গাতে ইন্টিজারটা আসলে ওই জন্যই বসানো হয়েছে কারণ যেটাকে আমরা রিটার্ন করতেছি তার টাইপটাই হচ্ছে আমরা এই জায়গায় লিখি। সো রিটার্ন করতেছি ম্যাক্স, ম্যাক্স এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সো আমাদের রিটার্ন টাইপও হবে ইন্টিজার। সো এই যে আমরা একটা ফাংশনকে ডেসক্রাইব করলাম কিভাবে কোন পার্টে কি লিখলাম বা কেন লিখলাম, এই যে কোনো পার্ট নিয়ে কারো কোশ্চেন বা কনফিউশন?
যে কেন এই স্টাইলে লিখলাম বা কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, যে কোনো কোশ্চেন। রাইট, সো যদি বুঝতে পারি এখন হচ্ছে এই ফাংশনটা যদি আমরা ইউজ করতে চাই ইন দ্যাট কেস কেমন হবে। তো আমরা আমাদের মেইন ফাংশন লিখলাম, এই ফাংশনটা কিন্তু মেইনের উপরে লেখা হয়েছে, এই জায়গাটায় লেখা হয়েছে। তো আমরা ওই যে ভয়েড এর জন্য যে স্টাইল লিখছিলাম ফাংশনটাকে আগে লিখে তারপর মেইনের মধ্যে আমরা কোড লিখছি, সিমিলার ওয়েতেই আসলে এই জায়গায় লেখা হয়েছে যে গেট ম্যাক্সিমামটা আসলে হচ্ছে এই জায়গায়, ইন পেইনটা আসলে হচ্ছে নিচে। সো মেইন ফাংশনের মধ্যে আমরা তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি n1 n2 max। এই স্ক্যানআপ দিয়ে আমি ইউজারের কাছ থেকে n1 আর n2 এর মধ্যে ইনপুট নিয়ে নিলাম। এই ম্যাক্সটার কাজ হচ্ছে মানে এখন আমরা চাচ্ছি কি যে আমরা ফাংশন কল করে ফাংশন থেকে এই n1 আর n2 এর মধ্যে যেটা বড় সেই ভ্যালুটাকে আমরা হচ্ছে নিয়ে আসবো এবং ওই ভ্যালুটাকে আমরা এই ম্যাক্স ভ্যারিয়েবল স্টোর করবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। সেটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এমন যে ম্যাক্স ইকুয়াল টু গেট ম্যাক্সিমাম n1 n2। পুরোটা একসাথে না দেখে আমরা ফার্স্টে দেখি যে এখানে কোনো একটা অ্যাসাইনমেন্ট কাজ করতেছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেশন যখন হয় আগে ডান দিকের অপারেশন হয়ে তারপর বামে অ্যাসাইনমেন্ট হয়। তো আগে ডান দিকের অপারেশন এখানে কোডটা কি গেট ম্যাক্সিমাম n1 n2 অর্থাৎ একটা ফাংশন কল হয়ে যাচ্ছে। তো যেহেতু ফাংশন কল, সি হচ্ছে এই ফাংশনটাকে আগে খুঁজে বের করবে। তো সে দেখতেছে উপরের মধ্যে এই জায়গাতে গেট ম্যাক্সিমাম আছে, সেটার মধ্যে দুইটা ভ্যারিয়েবল অফ প্যারামিটারও আছে। সো এই যে n1 আর n2 এই দুটার ভ্যালু তুমি পাস করতেছো, তো পাস করা ওইটা আমরা বলছিলাম যে যেগুলোর উপর ফাংশনটা কাজ করবে তাদেরকে কমা সেপারেটেড লিখতে হবে। তো n1, n2 আমরা এই স্টাইলে লিখে দিছি। তো n1 এ যে ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুটা আমার স্টোর হবে x এর মধ্যে, n2 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা স্টোর হবে y এর মধ্যে। তো এভাবে ইমাজিন করা যায় যে x ইকুয়াল টু n1 y ইকুয়াল টু n2 এমন একটা অপারেশন হচ্ছে এই জায়গাতে হয়ে যাবে। তো আমরা যখন ভয়েড এর এক্সাম্পলটা দেখছিলাম বা এখানে যদি প্যারামিটার না থাকতো সবার ফার্স্টে ফাংশন কল হইলে ফাংশন বডি ফার্স্ট টাইম এক্সিকিউট হইতো। বাট যদি আমাদের প্যারামিটার থাকে তাহলে সবার ফার্স্টে এই প্যারামিটার গুলোর মধ্যে তুমি যে ভ্যালু পাস করতেছো তাদের ভ্যালুগুলো স্টোর হবে। তো x এর মধ্যে n1 চলে আসবে, y এর মধ্যে n2 চলে আসবে। এই কাজটা কমপ্লিট করার পর x আর y এর মধ্যে সে মনে করো ইউজার 10 আর 12 এটা ইনপুট দিচ্ছে, আমরা আগের এক্সাম্পলে বলি তাহলে x এর মধ্যে চলে আসবে 10 আর y এর মধ্যে চলে আসবে 12। যখন প্যারামিটারের মধ্যে ভ্যালু চলে আসলো এখন হচ্ছে আমার কার্লি ব্রেসের মধ্যে যে কোড আছে সেই কোডটা এক্সিকিউট হবে। এখন আমার ফার্স্ট লাইনটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। সো একদম সিম্পল সি কোড যে এই 10 আর 12 এর মধ্যে যেটা বড়, যেটা হচ্ছে 12টা হচ্ছে বড়, সেটা হচ্ছে এই এলস এর থ্রুতে ম্যাক্স এর মধ্যে 12 ভ্যালুটা স্টোর হয়ে যাবে। এখন দেখো সবচেয়ে বড় যেটা সেটা ম্যাক্স এর মধ্যে চলে আসছে, আমাদের টার্গেট ছিল যেটা বড় সেই ভ্যালুটাকে রিটার্ন করা। মানে সেজন্য আমাদের বড়টা যখন আমি রিটার্ন ম্যাক্স এই কথা লিখতেছি, ম্যাক্স এর মধ্যে যে 12 ভ্যালুটা স্টোরড আছে সেই ভ্যালুটা রিটার্ন হবে। আমরা কথাটা বলছিলাম কি ফাংশনকে যেখান থেকে কল করা হয় এক্সিকিউশন শেষে সেই জায়গাতেই ব্যাক করে। তো এই গেট ম্যাক্সিমাম ফাংশনটাকে কল করা হয়েছিল এই জায়গাতে, তো সে এই জায়গাতে আবার ব্যাক করতেছে। কিন্তু এখন সে আসলে খালি হাতে ব্যাক করতেছে না, এই জায়গায় সে একটা ভ্যালু নিয়ে ব্যাক করতেছে। তো সেই ভ্যালুটা কত, এই ম্যাক্স এর মধ্যে যে ভ্যালুটা স্টোর ছিল সেটা। তো ম্যাক্স এর মধ্যে স্টোর ছিল 12। তো এই গেট ম্যাক্সিমামের পরিবর্তে এখন আমরা কল্পনা করতে পারি এই জায়গাটাতে 12 ভ্যালুটা, তাহলে আমাদের ম্যাক্স ইকুয়াল টু 12 এরকম যদি একটা লাইন এক্সিকিউট হয় এটা মানে আসলে কি ম্যাক্স এর মধ্যে 12 ভ্যালুটা স্টোর হওয়া। এই ম্যাক্স আর এই ম্যাক্স কিন্তু এক না, এটা আমি একটু পরে বলতেছি। বাট এই এক্সিকিউশনের পরে ম্যাক্স এর মধ্যে এই জায়গায় যে 12 ভ্যালুটা আসলো সেই 12 ভ্যালুটা স্টোর হয়ে গেল। এটা স্টোর করার পর এখন আমরা প্রিন্টএফ দিয়ে এই ম্যাক্স এর ভ্যালুটা শো করে দিলাম এবং এটাই হচ্ছে আমাদের ফুল কোড, মানে ফাংশনের কল দিয়ে আমাদের দুইটা সংখ্যার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটাকে প্রিন্ট করা করে ফেললাম। এই ফাংশনটার এক্সিকিউশন ফ্লো কিভাবে আমরা প্যারামিটার পাস করতেছি যে কোনো পার্ট নিয়ে, কারো কোশ্চেন বা কনফিউশন? তো যদি বুঝতে পারি এখানে একটা ইম্পর্টেন্ট আইডিয়া আমরা একটু বলি। এই জায়গার মধ্যে দেখো মেইন এর মধ্যে আমরা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এই যে একটা ফাংশন লিখলাম কাস্টম ফাংশন, সেটার মধ্যে হচ্ছে আমরা একটা ম্যাক্স নামে ভ্যারিয়েবল ইউজ করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে এই ফাংশন আর এই ফাংশন আসলে টোটালি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, এদের সাথে এর কোনো প্রকার রিলেশন নাই। এই ম্যাক্স ভ্যারিয়েবল নামে যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে
এই মেইন ফাংশনের সেটা নিয়ে কোনো আইডিয়াও নাই। আবার এখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এখানেও এটা নিয়ে কোনো আইডিয়া নাই। সো এই ম্যাক্স এর ভ্যালু আর এই ম্যাক্স এর ভ্যালু আসলে কমপ্লিটলি ডিফারেন্ট ভ্যালু হবে। সত্যি কথা হচ্ছে এই ম্যাক্স এর জন্য যে মেমরি লোকেশন, এই ম্যাক্স এর জন্য হচ্ছে আসলে ডিফারেন্ট একটা মেমরি লোকেশন, দুইটা আসলে সেম লোকেশনকে পয়েন্ট করে না। এই জন্য এই জায়গাতে আসলে মানে এই দুটার ভ্যালু আসলে কোনো প্রকার ম্যাচ হওয়ার সুযোগ নাই। তো যদিও এই জায়গাতে আমরা ম্যাক্স এর মধ্যে বড় ভ্যালুটা পেয়ে গেছি, যতক্ষণ না তুমি এখানের ভ্যালুটা এই জায়গাতে রিটার্ন না করতেছো এই ম্যাক্স এর মধ্যে কিন্তু গার্বেজ ভ্যালুই স্টোর থাকবে। যেই ভ্যালুটা রিটার্ন করছো সেটা তুমি এই জায়গাতে বসাইছো, এই জন্যই হচ্ছে এই জায়গাতে আমি একটা ভালো ভ্যালু পাইছি এবং সেই ভ্যালুটা হচ্ছে এই জায়গাতে শো করতে পারছি। তো এটা মাথায় রাখা লাগবে যে এখানে যদি আমাদের সেম নামের ভ্যারিয়েবল থাকেও দুইটার মধ্যে কোনো প্রকার রিলেশন নাই, এর কোনো আইডিয়া নাই এখানে কি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো আর এখানে কি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, মানে এক ফাংশনের অন্য ফাংশনের ভ্যারিয়েবল নিয়ে কোনো প্রকার আইডিয়া নাই। লাস্টে যে কথাগুলো বললাম মানে এই ম্যাক্স আর এই ম্যাক্স এর কমপ্লিটলি ডিফারেন্ট ভ্যারিয়েবল, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তো যদি বুঝতে পারি, নেক্সট হচ্ছে আমরা একটা আইডিয়া দেখবো, সেটা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপ হচ্ছে যে আমরা এমনিতে এখন যে ফাংশন গুলা বলতেছি সব ফাংশনের জন্য বললাম কি উপরে ফাংশনটাকে আমি ডিক্লেয়ার করব, তারপর ফাংশনটাকে ইউজ করব। মানে নরমালি আমরা ভ্যারিয়েবলে যেসব কাজ করি যে তুমি ফার্স্টে ভ্যারিয়েবলের নাম লেখো, তারপর ভ্যারিয়েবল গুলো তোমার কোডের মধ্যে ইউজ করো। ফাংশনের জন্য আসলে সেম ভাবে করা মানে সোফার আমরা সেম আইডিয়াটা ইউজ করতে চাইছি যে আগে আমি ফাংশন গুলাকে লিখবো, মানে পুরো ফাংশন সব ডিসক্রাইব করে ফেলবো, এরপর ফাংশনটাকে আমরা আমাদের কোডের মধ্যে ইউজ করব। তো এই আইডিয়াটা আমি ল্যাবে বলি নাই অ্যাটলিস্ট Q1 এর জন্য। তো এই যে আইডিয়া এখন যে আইডিয়াটা বলবো সেই আইডিয়াটা আর কি, যেটা হচ্ছে যে এমন অনেক সময় হইতে পারে যে তোমার আসলে অনেক ফাংশন আছে। তো তুমি এখন অনেক ফাংশন যদি তোমার কাছে থাকে, প্রত্যেকটা ফাংশনের ফুল বডি যদি তুমি দেখো, তোমার মেইন ফাংশনটা হচ্ছে একদম নিচে চলে যাবে। ওই কেসে আমাদের কোডটাকে ইউজ করাটা অনেক কঠিন, মানে একদম নিচে মেইন ফাংশন চলে গেলে জিনিসটা আসলে একটু কনভিনিয়েন্ট সবসময় নাও হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় একটা ফাংশনের জিনিস অন্য একটা ফাংশন ইউজ করে। তো মনে করো এই ফাংশনটাকে, মানে এটা একটা মানে উইয়ার্ড এক্সাম্পল হবে আর কি, মানে তোমাদের জন্য বুঝে একটু ঝামেলা, যে মনে করো এখানে দুই তিনটা ফাংশন আছে, নিচের কোন একটা ফাংশন উপরে একটা ফাংশন ইউজ করে, আবার উপরে একটা ফাংশন নিচের কোন একটা ফাংশনকে ইউজ করে। এই কাজটা যদি করতে চাই কিন্তু আমরা যদি সব স্পিডালি লিখি, ইন দ্যাট কেস সেটা আসলে পসিবল হবে না। তো যাই হোক, মানে পয়েন্টটা হচ্ছে তুমি চাইলে ফাংশন গুলোর ফুল বডিটা সবার মানে একদম উপরে সব কিছু না লিখলে রাদার জাস্ট সিকে বলে দিতে পারো যে এই নামের একটা ফাংশন নিচে লেখা হবে। ইন দ্যাট কেস শুধু ফাংশনের প্রোটোটাইপ যেটা আমরা মাত্র দেখবো, সেই প্রোটোটাইপটা তুমি যদি লিখে রাখো, ইন দ্যাট কেস মেইনের নিচেও তুমি চাইলে তোমার কোডটাকে এক্সিকিউট করাতে পারবা, মানে তোমার ফাংশনটাকে লিখতে পারবা। সেই কাজটাই হচ্ছে এই জায়গায় করা হবে। যে ফাংশন প্রোটোটাইপের আইডিয়াটা হচ্ছে এমন, তুমি যেই ফাংশনটা এই যে ভয়েড সাম ফাংশন, এই ফাংশনটাকে আমরা নরমালি লিখলে মেইনের উপরে লিখতাম, বাট যদি আমরা চাই যে আমি আমার আসলে মেইনের নিচে লিখবো, বাট সিকে সামহাউ বলে দিতে হবে যে এই নামে একটা ফাংশন নিচে লেখা আছে। মনে করে রাখো এই যে সাম ফাংশন নামে ফাংশন কল করা হয়েছে, সে চেক করবে উপরে, উপরে হচ্ছে দেখতেছি কোনো ফাংশন নাই, ইন দ্যাট কেস তোমার কোডটা তখন ফেরত দিতে পারতো। বাট তুমি যখন এরকম একটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করে দিছো, এটা কিভাবে লিখতে আমি এটা বলতেছি। তো এরকম কোন একটা ফাংশন প্রোটোটাইপ যখন লিখে দাও, সিকে তখন তুমি বলে দাও যে এই নামের কোন একটা ফাংশন নিচে কোথাও না কোথাও লেখা আছে। তো সে মেইনের মধ্যে যখন এই সাম ফাংশন লেখাটা দেখতেছে, সে বুঝতেছে যে উপরে হয়তো ফাংশনটা লেখা নাই, কিন্তু এই প্রোটোটাইপের জন্য সে জেনে আসছে এমন নামে কোন একটা ফাংশন কোডের কোথাও না কোথাও আছে। তখন সে কি করে, এই জায়গা থেকে সেই ফাংশনটাকে খুঁজে বের করে এবং সেটার মধ্যে যে কোডটা আছে সেই কোডটাকে এক্সিকিউট করে। প্রোটোটাইপ লেখার জন্য সিনট্যাক্সটা হচ্ছে এমন, তোমার ফাংশন যেরকম আছে এই কার্লি ব্রেসের আগ পর্যন্ত যে ফার্স্ট লাইনটা, এই লাইনের মধ্যে ফাংশনে যা যা আছে এই যে জিনিসটাই তুমি যদি লেখো সেটাই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। সো এই কার্লি ব্রেসটা শুরু হয়েছে যেখানে সেকেন্ড ব্র্যাকেটটা, এটার আগে প্রথম যে লাইনটা আছে ভয়েড সাম ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, এই জিনিসটাই তুমি যদি জাস্ট এক লাইনে লিখে দাও এবং তার সাথে একটা সেমিকোলন দাও, এটাই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। ফাংশনকে ডিক্লেয়ার করে দেওয়া যে এমন নামে একটা ফাংশন নিচে লেখা হবে। তো
সো ইন দ্যাট কেস সি আর কি এই জিনিসটাকে তখন কিভাবে ভাববে না, রাদার ফাংশনটাকে খুঁজে বের করে এক্সিকিউট করবে। তো ফাংশন প্রোটোটাইপটা আমরা কিভাবে লিখলাম, এটা ইউজ কেসটা কি, কেন এটা লাগতেছে, যে কোনো আইডিয়া নিয়ে কারো কনফিউশন বা কোশ্চেন। ফাংশন প্রোটোটাইপটা তুমি লিখে দেওয়ার পর নরমালি ফাংশন যেভাবে এক্সিকিউট করি সবকিছু বাকি সবই সেম, জাস্ট ফাংশন প্রোটোটাইপের একটা নতুন আইডিয়া আর কি তোমাদের কাছে ইন্ট্রোডিউস করা দেওয়া হলো, ঠিক আছে। সো যদি বুঝতে পারি, এইখানে আরেকটা জিনিস হচ্ছে ফাংশন প্রোটোটাইপে তুমি চাইলে ভ্যারিয়েবলের যে ডিক্লেয়ার করতেছো মানে প্যারামিটারের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আপনি স্কিপ করতে পারো, কারণ সি আসলে ফাংশন প্রোটোটাইপ দিয়ে যেটা বুঝে সেটা হচ্ছে তুমি কোন ফাংশন ইউজ করতে যাচ্ছ, মানে কোন ফাংশন নিচে লিখে আসছো, সেই ফাংশনের রিটার্ন টাইপ কি, আর যেসব ফাংশন প্যারামিটার তুমি পাস করতেছো তাদের ডেটা টাইপটা কি, ওই প্যারামিটার গুলোর ভ্যারিয়েবলের নাম কি দিছো সেটা সি এর কাছে এখন ম্যাটার করতেছে না, যাদের এটা পুরোপুরি ম্যাটার করবে তুমি নিচে যে জায়গায় মানে ফাংশনটাকে অ্যাকচুয়ালি লিখতেছো সেই জায়গার মধ্যে। এজন্য এই যে এখানে যে ভ্যারিয়েবল গুলো আছে মানে ইন্টের পর যে এক্স আছে, এই এক্সটাকেও চাইলে তুমি স্কিপ করে চলে যেতে পারো, ঠিক আছে। ইন দ্যাট কেসও সি এটাকে কোনো ইরোড করবে না, কারণ তার জানা দরকার যেই প্যারামিটার পাস করবে তার ডাটা টাইপটা কি সেটা তো আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। সো এখানে হচ্ছে আরেকটা ফাংশন মানে ওই সেম কাজটা এই জায়গায় করা হয়েছে যে তুমি ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করে দিছো আর নিচে হচ্ছে অ্যাকচুয়াল ফাংশনের মেইন ডেফিনিশন বা পুরো ফাংশনটাকে ডিসক্রাইব করে দিছো। এই সেকেন্ড পার্টটুকু মানে যে ডান দিকের কোডটা যদি তুমি স্কিপ করতে পারো, এই পার্টটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তো যদি বুঝতে পারি, এখন হচ্ছে আমরা একটা ফাংশনের এক্সাম্পল দেখি। তো মনে করো তোমাদেরকে এই কম্বিনেশনের যে ফর্মুলাটা আছে সেটাকে হচ্ছে ক্যালকুলেট করতে বলা হয়েছে যে সি এন আর n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ফাংশনটা যদি আমরা নাও শিখাইতাম এই কোডটা তোমরা সবাই ইনশাআল্লাহ লিখতে পারতা, জাস্ট কতগুলো ফ্যাক্টোরিয়াল বের করা। যে মনে করো ইউজার তোমাকে n আর r এই দুটো ভ্যালু ইনপুট হিসেবে দিয়ে দিবে, তোমাকে n c r এটা ক্যালকুলেট করতে হবে। তো ইন দ্যাট কেস তোমরা ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা জানো, n ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে n পর্যন্ত গুণ করা। তো আমরা যদি একটা ফর লুপ চালাই 1 থেকে n পর্যন্ত, তাহলে আমার n ফ্যাক্টোরিয়াল মানে প্রতিবার গুণ করি i এর ভ্যালুটা, ইন দ্যাট কেস আমার n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে এবার r পর্যন্ত চালাবো, তারপর এবার n মাইনাস r পর্যন্ত চালাবো। তিনটা ফর লুপ যদি আমি ইউজ করি, প্রতিবার আমি তিনটা ফ্যাক্টোরিয়াল বের করে এনসিআর ভ্যালুটা অবশ্যই আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এই কাজটা এই জায়গায় করা হয়েছে যে তুমি মনে করো এখানে যা যা ভ্যারিয়েবল লাগবে আমি ডিক্লেয়ার করে রাখলাম। সবার ফার্স্টে n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য i লুপ চালানো হলো 1 থেকে n পর্যন্ত, তো প্রতিবার আমি i এর ভ্যালু গুণ করলেই n ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছি। তারপর r ফ্যাক্টোরিয়াল এর জন্য 1 থেকে r পর্যন্ত গুণ করলাম, প্রতিবার i মানে i এর ভ্যালু গুণ করলে r ফ্যাক্টোরিয়াল চলে আসছে। এরপর হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের লুপটা হচ্ছে n মাইনাস r পর্যন্ত চালানো হলো। তো এই সম্পূর্ণ কাজটা যদি আমরা করি, যে কাজটা অবশ্যই আমরা আইডিয়া করে ফেলছি কিভাবে করা লাগবে, তাহলেই আমরা হচ্ছে আমাদের জাস্ট লাস্ট যে ইকুয়েশন যে n ফ্যাক্টোরিয়াল বাই r বাই n মাইনাস r, এই কাজটা এখানে করা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো পুরো কম্পিউটেশনটা করে ফেললেই আমাদের এনসিআর এর ভ্যালুটা খুব সুন্দর মতো এই জায়গাতে চলে আসবে। সো এই যে নরমাল কম্পিউটেশন যেটা আমরা সোফা দেখছি, এই পুরো কোডটা হচ্ছে মেইন এর মধ্যে লেখা হয়েছে। এখানে ইন্ট মেইনটা আমি স্কিপ করে গেছি, বাট বুঝতেছই এখানে ইন্ট মেইন আছে, রিটার্ন 0 আছে, কার্লি ব্রেস ক্লোজ আছে, ঠিক আছে। এই কোডটুকু বুঝা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন মানে একদম নরমাল যেটা যদি বুঝতে পারি, এখানের মধ্যে দেখো এই জায়গাতে আমরা যে কাজটা করছি nf equal to 1 পুরো জিনিসটা একটা ফর লুপ চালানো, আবার এখানে rf equal to 1 এই জায়গাতে আবার ফর লুপ চালানো, এখানেও nr equal to 1 আবার একটা ফর লুপ চালানো। তিনবারই কি আমরা একই কোডই প্রায় এক্সিকিউট করছিলাম, জাস্ট চেঞ্জটা হচ্ছে কোথায় আমার ইনিশিয়াল ভ্যালু কোথায় আর লুপটা কয়বার ঘুরবে। এটা ছাড়া এখানে মানে ওয়েটার মধ্যে আর কোনো চেঞ্জ আছে? প্রতিবারই আমরা একে ইনিশিয়ালাইজ করে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছি। এই যে আমরা সেম কাজ রিপিটেডলি করতেছি, এই রিডান্ডেন্সিটা হচ্ছে নাই করে দিতে পারে ফাংশন। সো আমরা যদি এখানে কেউ আইডিয়া দিতে পারবা যে কোডটা আসলে কিভাবে সুন্দর করা যায়? এই কোডটা মানে আমি যদি একটা ফাংশন ইউজ করি, এই কোডটা আরো সুন্দরভাবে কিভাবে করা যেতে পারে? পয়েন্টটা হচ্ছে প্রতিবার এই ছোট কোড
সেগমেন্ট গুলা একটা জিনিসের উপর কাজ করে এবং সেটার উপর কাজ করে সে কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করে দেয়। সো এখানে আমাদের তাহলে যে ফাংশনটা আমরা লিখতে চাই সেই ফাংশনটার প্যারামিটারটা হবে যার উপর সে কাজ করতেছে, রিটার্ন করবে যেই ভ্যালুটা সে ক্যালকুলেট করে দিচ্ছে সেই জিনিসটা। যদি এই কাজটা আমরা করে দিতে পারি তাহলে আমরা ফাংশন দিয়ে কোডটা অনেক সুন্দর করে ফেলতে পারবো। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এখানে কাজ করতেছি কিসের উপর, দেখো প্রথম পার্টে হচ্ছে আমরা n এর উপর কাজ করতেছি, মানে n এর ভ্যালুর উপর আর কি, কারণ আমরা ক্যালকুলেট করতে চাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে সে রিটার্ন করবে কি n ফ্যাক্টোরিয়াল। পরের বার সে কাজ করতেছে r এর উপর, তাহলে r ভ্যালুটাকে আমাকে পাস করতে হবে আর ক্যালকুলেট করে দিবে r ফ্যাক্টোরিয়াল। তারপর এবার n মাইনাস r পাস করলে আমাকে ক্যালকুলেট করে দিবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই কাজটা হচ্ছে এই জায়গার মধ্যে দেখো খুবই স্মুথলি কোডটা করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফাংশনটা। তো আমরা বললাম কি যে আমরা একটা ফাংশন লিখবো, তো যেহেতু সে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা রিটার্ন করে দিবে, তো এই জন্য এই ডেটা হচ্ছে ইন্টিজার, মানে ফ্যাক্টোরিয়ালটা আমার ইন্টিজারই হবে। ফাংশন একটা নাম দেওয়া লাগে, আমরা মনে করো ফ্যাক্টোরিয়াল নাম দিছি। এরপর হচ্ছে তাকে কোনো একটা ভ্যালু পাস করে দিতে হবে যার উপর সে কাজ করবে। যেই ভ্যালুটা পাস করবে সেটা আমার কোন এক জায়গায় স্টোর করতে হবে, সেটার জন্য আমরা ইন্ট n নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এই ভ্যালুটা পাস হয়ে n এর মধ্যে স্টোর হয়ে যাবে, মানে আমার যদি n ফ্যাক্টোরিয়াল লাগে তাহলে n এর মধ্যে স্টোর হবে, যদি আমি r পাস করি তাহলে r এর ভ্যালু n এর স্টোর হবে, মানে প্রতিবার যেই ভ্যালুই পাস করি না কেন সেটা হচ্ছে আমার এই n এর মধ্যে স্টোর হয়ে যাবে। এটা স্টোর করার পর এখন হচ্ছে আমরা আমাদের একটা ছোট কোড লিখছি, যে কোডটা হচ্ছে যেই ভ্যালু তুমি পাস করো না কেন তার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিবে। সো এই জায়গায় ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের কোড হইছে যে আমি ভ্যালু ইকুয়াল টু 1 দিয়ে একটা ফর লুপ চালাইছি 1 থেকে n পর্যন্ত, প্রতিবার i এর ভ্যালু গুণ করছি। সো অবশ্যই এই জায়গার মধ্যে n ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট হয়ে যাবে। যখন তুমি ক্যালকুলেশনটা করে ফেললা, আমার ক্যালকুলেটেড ভ্যালুটা স্টোরড আছে ভ্যালের মধ্যে, সো ওই ভ্যালুটা হচ্ছে আমরা এখন রিটার্ন করে দিব। এই জন্য এই রিটার্ন কিওয়ার্ডের পর সেই ভ্যারিয়েবলটাকে হচ্ছে এই জায়গায় লিখে দেওয়া হয়েছে, ভ্যাল ওয়ার্ডটা লিখে দেওয়া হয়েছে। সো সি কি করবে, এই ভ্যালের মধ্যে যেই ভ্যালুটা স্টোরড আছে সেই ভ্যালুটা হচ্ছে সি এখান থেকে রিটার্ন করে দেবে। এই জিনিসটাকে আমরা আমাদের কোডে অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করবো। সো এখানে হচ্ছে আমাদের মেইন ফাংশন, আগের মতোই অনেক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউজার কাছ থেকে আমি n আর r ইনপুট নিয়ে নিলাম। এখন দেখো আমাদের এত বড় কোডের থেকে খুবই সুন্দর এন্ড স্মুথ কোড হয়েছে যে সবার ফার্স্টে আমরা n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই। যেহেতু আমি n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের ওয়েটা কি হবে, আমরা মাত্র যে ফাংশনটা লিখলাম সেই ফাংশনের মধ্যে আমি যদি n এর ভ্যালু পাস করে দেই তাহলে সে আমাকে n ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিবে। সো এই জায়গাতে আমি ফ্যাক্টোরিয়াল ফাংশনটা লিখলাম, এটার মধ্যে আমি জাস্ট n এর ভ্যালুটা পাস করে দিচ্ছি। সো এখানে কাজটা কিভাবে হবে, অ্যাসাইনমেন্ট অপারেশন আগে ডান দিকের কাজ হবে তারপর বাম দিকের কাজ হবে। সো এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে n এর ভ্যালু পাস করা আছে, সি চলে যাবে কি এই ফ্যাক্টোরিয়ালের কাছে জাম্প করবে, যেহেতু এখানে প্যারামিটার আছে সো n এর মধ্যে, সো মনে করো ইনপুট দেওয়া হয়েছে 3 আর 1, ঠিক আছে, 3 আর 2। সো এই n এর মধ্যে যেহেতু 3 ভ্যালুটা আছে সো এখানে চলে যাবে 3, এই 3 এর করেসপন্ডিং এইখানে একটা ফাংশন এক্সিকিউট করবে। সো n এর মধ্যে 3 আছে এখানে, তাইলে আমার আলটিমেট কাজটা হবে কি 3 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিবে এবং ওই 3 ফ্যাক্টোরিয়াল যে ভ্যালু 6, এই 6 ভ্যালুটা হচ্ছে ভ্যালের মধ্যে স্টোর হবে। এই 6 ভ্যালুটাই হচ্ছে এই ফাংশনটা রিটার্ন করে দিবে। সো ওই রিটার্ন যে 6 ভ্যালুটা এটা হচ্ছে এই জায়গায় চলে আসবে এবং এই 6 ভ্যালুটা ইনডেক্স এর মধ্যে স্টোর হয়ে যাবে। এই লাইনটা এক্সিকিউট করার পর আমার আসবে সেকেন্ড লাইনটা, সেকেন্ড লাইনের মধ্যে আবার ডান দিকের কোডটা এক্সিকিউট হবে, ফ্যাক্টোরিয়াল অফ r, r এর মধ্যে ভ্যালু দেওয়া হয়েছিল মনে করো 2, তাহলে এই 2 ভ্যালুটা এই জায়গায় পাস হবে, এই জায়গায় 2 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হবে এবং সেই ভ্যালুটা মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4, এই 4 ভ্যালুটা হচ্ছে এই জায়গাতে ব্যাক করে চলে আসবে। এরপর আবার n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তো এখানে আবার আমাদের 1 চলে আসবে। সো এই স্টাইলে আলটিমেটলি তিনটা ফ্যাক্টোরিয়াল যা যা আমাদের দরকার ছিল প্রতিটা ভ্যালুই আমার ফাংশনের থ্রুতে আমি ক্যালকুলেট করে ফেললাম। আর এরপর জাস্ট এই যে নিচের লাইনটা nf equal to rf by n মানে n minus r ফ্যাক্টোরিয়াল, যেই কম্পিটিশন আমার করা দরকার করেসপন্ডিং ভ্যালুগুলো নিয়ে সেই কম্পিটিশনটা খুব স্মুথলি হয়ে যাবে। আলটিমেটলি আমাদের ভ্যালুটাও মানে ওই নিচে যে প্রিন্টটা করলাম সেই প্রিন্টটা হচ্ছে এই জায়গায় নিয়ে আসতে হবে। সো ওভারঅল এই যে ফাংশনের একটা ইউজ আমাদের পুরো বড় একটা কোডকে খুব স্মুথলি জাস্ট ছোট একটা কোডে কনভার্ট করে ফেললো, এবং কিভাবে আমরা ফাংশনটাকে আসলে ইউজ করতেছি এর ইউজ কেসটাকে মানে অ্যাডভান্টেজেস কেন, যে কোনো পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলতে পারো।
তো যদি বুঝতে পারি, এখানে হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল যেটা হচ্ছে আমরা আসলে ল্যাবে দেখিয়েছিলাম A1 কে, যে এখানে আমরা কিন্তু সিতে খালি একটাই ফাংশন লিখতে পারবো এমন না, তোমরা চাইলে অনেক ফাংশন লিখতে পারো। এখানে হচ্ছে ওইরকম টাইপের একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। যে মনে করো এখানে একটা ফাংশন যে ভয়েড সাম ফাংশন 2, সেটার মধ্যে কি লিখছি যে আমরা একটা ভ্যারিয়েবল পাস করছি, সেই ভ্যারিয়েবলের ভ্যালু এই জায়গায় মানে ইন সাম ফাংশন 2 লিখে ভ্যারিয়েবলের ভ্যালু এই জায়গায় শো করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমরা আরেকটা ফাংশন লিখছি সাম ফাংশন 1, সেটার মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল পাস করছি, প্যারামিটার আছে। সো আলটিমেটলি সেই পাস্ট প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে এই জায়গায় শো করে দেওয়া হয়েছে। তারপর এই সাম ফাংশন 2 ফাংশনটাকে এই জায়গায় কল করা হয়েছে, তারপর আবার হচ্ছে রিটার্ন টু সাম ফাংশন এরকম কিছু একটা প্রিন্ট করা হলো। আর মেইন এর মধ্যে এই জায়গায় হচ্ছে আমরা ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যার মধ্যে ইনিশিয়ালাইজ করে দিছি, তারপর একটা প্রিন্ট, একটা ফাংশন কল, আবার একটা প্রিন্ট। সো নরমাল সি কোড, বাট ব্যাখ্যা করার আগে তোমরা কি বুঝতে পারবা এটা আউটপুটটা কি হবে? এই কোডটা এক্সিকিউট করলে আউটপুট কি হবে কেউ বুঝতে পারবা? এটা জিনিসটা হচ্ছে আমাদের এক্সিকিউশন সবসময় শুরু হবে মেইন থেকে। তো মেইন এর ফার্স্ট লাইনে আমাদের এখানে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, মানে ইন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন মেইন ফাংশন, এই লেখাটা কনসোলে প্রিন্ট হবে। এটার পর সাম ফাংশন 1 ইন, এই ফাংশন কল হবে। সো এখান থেকে আমরা চলে যাব এই ফাংশনের মধ্যে। এই ফাংশনের এখানে যেহেতু একটা n ভ্যালু পাস করা হয়েছে, সো n এর ভ্যালুটা মানে এখানে যে ইনিশিয়ালাইজ করলাম এই ভ্যালুটা হচ্ছে এই প্যারামিটারের মধ্যে পাস হয়ে যাবে। সো x এর মধ্যে 10 ভ্যালুটা চলে আসবে। এরপর হচ্ছে আমার এই প্রিন্ট ইন সাম ফাংশন 1, এই লেখাটা প্রিন্ট হবে। ইন সাম ফাংশন 1 এই লেখাটা প্রিন্ট হবে। এটার পর ফার্স্ট ভ্যালু ইজ পার্সেন্ট ডি, অর্থাৎ x এর ভ্যালু যে 10, এই 10 ভ্যালুটা এখানে প্রিন্ট হয়েছে। এটার পর সাম ফাংশন 2, এই ফাংশন কল হবে। সো এখান থেকে এক্সিকিউশন চলে যাবে এই লাইনের মধ্যে, সরি এই ফাংশনের মধ্যে। এই ফাংশনে y নামে একটা প্যারামিটার আছে, সো x এর মধ্যে 10 আছে, এই 10টা হচ্ছে y এর মধ্যে চলে আসবে। এটার পর এটা ফার্স্ট টাইম ইন সাম ফাংশন 2 এটা এক্সিকিউট করবে। সো ইন সাম ফাংশন 2 এটা এক্সিকিউট করলো। এরপর পাস ভ্যালু ইজ পার্সেন্ট ডি, y এর ভ্যালু শো করবে, y এর মধ্যে আছে 10, সো এই জায়গা হচ্ছে সে 10 ভ্যালুটা শো করবে। এখানে ফাংশনটা শেষ। আমরা বুঝলাম কি যেখান থেকে ফাংশন শেষ হবে ফাংশনটা কল করা হবে, এক্সিকিউশন শেষে সেই জায়গাটা ব্যাক করবে। সো ব্যাক করবে এই লাইনে, এই লাইনে আর কোনো কিছু এক্সিকিউট করার নাই। সো সে চলে যাবে পরের লাইনে। পরের লাইনে রিটার্ন টু সাম ফাংশন এই কথাটা আছে, সো রিটার্ন টু সাম ফাংশন 1, এই লাইনটা প্রিন্ট হয়েছে। আমার ফাংশন শেষ, সো যেখান থেকে কল করা হয়েছিল সেই জায়গায় আবার ব্যাক করলো। এই লাইনটা আর কোনো কিছু এক্সিকিউট করার নাই। সো এখান থেকে আমার কোডটা চলে যাবে পরের লাইনে, রিটার্ন টু মেইন এই লেখাটা। সো রিটার্ন টু মেইন এই লাইনটা এখন এই জায়গায় প্রিন্ট হয়েছে। সো ওভারঅল এই ফাংশনটা এক্সিকিউশন ফ্লোটা কেমন, কোন লাইনের পর কি এক্সিকিউট হচ্ছে, যে কোনো পার্ট নিয়ে কারো কোশ্চেন বা কনফিউশন? সো যদি বুঝতে পারি এটাই ছিল আমাদের ফাংশন নিয়ে মেইন আইডিয়া। তো আজকের ক্লাস হচ্ছে মোটামুটি এরকমই। তো আমাদের হচ্ছে নিউমেরিক মেথডের পার্টও আমরা কমপ্লিট করলাম, প্রোগ্রামিং পার্টও আমরা আসলে আজকে ক্লাস দিয়ে ইনশাআল্লাহ কমপ্লিট করলাম। সো বেসিক্যালি থিওরি ক্লাস আজকে ইনশাআল্লাহ শেষ। আমাদের আরেকটা ক্লাস আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা গুছিয়ে দেওয়ার জন্য। সো আইদার তোমরা চাইলে ওই ক্লাসটা করতে পারো, অথবা আমি একটা পিডিএফ টাইপে দিয়ে দিতে পারি যেটার মধ্যে হচ্ছে আমি সিলেবাসটা গুছিয়ে বলে দিব যে এই জায়গা থেকে এটা পড়াশোনা করা লাগবে বা এই স্লাইডগুলো আমাদের দেখা লাগবে, এমন কিছু আর কি। সো এটা হচ্ছে একদম লাস্টে ইনশাআল্লাহ দেওয়ার প্ল্যান আছে। আর এমনিতে আপাতত 31 তারিখ পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ লাস্ট ক্লাস। তো আমি একটু আছে ক্লাস নিয়ে এমনিতে কারো কোনো পার্টে কোশ্চেন বা কনফিউশন ফুল ক্লাস নিয়ে? যদি না থাকে অ্যাডমিশন সাইন করা কারো বাকি আছে যারা আছি? আচ্ছা একজন বলছিল, আসলে আমি আবার একটু লিংকটা দিয়ে দেই। সো যাদের বাকি আছে একটু আবার সাবমিট করে ফেললো। তো আজকে ইনশাআল্লাহ আমাদের লাস্ট ক্লাস, বাট পুরো সেমিস্টারই হচ্ছে একদম কেউ কাউরে না দেখে হচ্ছে ক্লাস হয়ে গেছে। এই জিনিসটা তোমাদের জন্য ডিফিকাল্ট, একটা তো হচ্ছে কনসেন্ট্রেশন রাখা অনেক কঠিন, আমাদের জন্য ডিফিকাল্ট যে তোমরা আদৌ বুঝতেছো কি না বুঝতেছো না কই আসো কিছুই না দেখে হচ্ছে জাস্ট মানে কন্টিনিউ করা লাগে লেকচারটা। তো এটা কতটুকু এফিশিয়েন্ট হয়েছে না হয়েছে আমি নিজে আসলে শিওর না, বাট আমি নিজে আর কি পুরো স্যাটিসফাইড না ক্লাস নিয়ে। যাই হোক, হ্যাঁ বলো।
স্যার আমাদের তো যে সামনে যে সেমিস্টার ফাইনাল বা এই যে অ্যাসেসমেন্ট টাইপের যেটা হবে স্যার, একটু স্যার যদি সাজেশন বা কিছু দিতেন হ্যাঁ, না। আমি ওই যে একটা সিলেবাস টাইপ যেটা দিয়ে দিব সেটার মধ্যে আসলে পুরো মানে ডিসকাস করে দিব যে কেমনে কি হবে না হবে। বাট এখানে একটা কথা হচ্ছে, প্রোগ্রামিং এ কিন্তু আসলে তোমরা ওরকম চিন্তা করলে ভুল চিন্তা করবা যে স্পেসিফিক 10টা প্রবলেম দিব সেখান থেকে মানে ওই ফাইনাল অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হবে, এমন আসলে কখনোই হবে না। তোমাদেরকে ওই যে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম টাইপ দিছিলাম, সেগুলো তোমরা যদি করো তখন দেখবা হচ্ছে আমরা যেই প্রবলেম দিই না কেন সেগুলো সবই আসলে একদম সিম্পল লাগতেছে। মেইন জিনিসটা হচ্ছে সিনট্যাক্সের সাথে পরিচিত থাকলে পুরো কোড পুরোটাই আসলে এমন কোনো কঠিন কিছু না, জাস্ট তোমাকে একটা মানে আইডিয়া ডেভেলপ করে সেটাকে কোডে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে জাস্ট চ্যালেঞ্জ। আর কিছু না। ঠিক আছে, আমি এমনিতে পুরো সিলেবাসটাই গুছিয়ে দিয়ে দিব, এটা শিওর থাকো ইনশাআল্লাহ। আর এটার জন্য আমি কি আলাদা একটা ক্লাস নিবো নাকি খালি পিডিএফ দিয়ে দিব, এটাই আমি এখনো মানে শিওর হচ্ছি না। তোমাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেন ডিসাইড করে জানাই দিব যে কি করা যেতে পারে। জি স্যার। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের ক্লাস তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।